আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ কেশপুর শাখার লাইভ ক্লাস থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমরা দেখো, নবম শ্রেণীর শিক্ষার্থী আমরা কি করবো, এখন তৃতীয় সেমিস্টারের সিলেবাস ধরে আমরা কিন্তু পড়াটা শুরু করব, তাই না বন্ধুরা? তাহলে দেখো, আমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসে কি আছে, সপ্তম অধ্যায় এবং সপ্তম, নবম এবং দশম অধ্যায় আছে। তাহলে আমরা আজকে দশম অধ্যায় থেকে শুরু করব। তাহলে দশম অধ্যায় কি আছে? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা। তাহলে দেখো, আমাদের স্বাধীন হওয়ার পরে পূর্বে আমরা কি ছিলাম, পাকিস্তানের অধীনে ছিলাম, তাই না? সেই প্রেক্ষিতে আমাদের হচ্ছে নাগরিক তো আমরাই, তাই না? নাগরিক মানে কি বলতো? নাগরিক হচ্ছে কি, রাষ্ট্রের অধিকার, তারপরে কি বলতো, যে নাগরিক হচ্ছে কি বলতো, চেতনা। তাহলে আমাদের হচ্ছে কি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা। আমরা যখন হচ্ছে কি পূর্ব মানে পরাধীন ছিলাম পাকিস্তানের অধীনে, সে প্রেক্ষিতে যখন আমরা স্বাধীনতা অর্জন করতে পারলাম, তখন থেকে আমাদের একটা স্বাধীন নাগরিক হিসাবে জন্ম হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের ওই চেতনা ধারাবাহিকগুলো আমরা কি করব, আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের রয়েছে কি, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পটভূমি। তাহলে দেখো, আমরা প্রথমে কি আলোচনা করব, বাংলাদেশের বাংলাদেশের কি স্বাধীনতার সংগ্রামের পটভূমি। স্বাধীনতা সংগ্রামের পটভূমি। স্বাধীনতা সংগ্রামের পটভূমি। দেখো, স্বাধীনতা সংগ্রামের পটভূমি। আমরা কি, আমরা আজ বাংলাদেশ স্বাধীন নাগরিক হিসাবে জন্ম। তাহলে দেখো, আমরা আজকে বাংলাদেশের স্বাধীন নাগরিক। 1971 সালে স্বাধীন হওয়ার পূর্বে আমরা কি ছিলাম, পাকিস্তানের অধীনে ছিলাম। জনসংখ্যার দিক থেকে আমাদের লোক সংখ্যা তখন কত ছিল, শতকরা 56 ভাগ। তাহলে জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ 56 হওয়ার সত্ত্বেও সে সময় পূর্ব বাংলার মানুষ নাগরিক হিসাবে আমাদের কি, আমরা রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, তারপরে সামাজিক সকল ধরনের অধিকার থেকে কি করতাম, বঞ্চিত হতাম। তাহলে দেখো, আমরা আজকে কি স্বাধীন নাগরিক। আর স্বাধীনতার পূর্বে আমরা কি ছিলাম, পাকিস্তানের অধীনে ছিলাম। সে পাকিস্তানের অধীনে থাকাকালীন আমাদের শতকরা 56 ভাগ বাঙালি হওয়া সত্ত্বেও সেই বাঙালি বা আমরা কি করতে, স্বাধীনতার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল প্রকার অধিকার থেকে কি, সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত ছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেই এখন বাঙালিরা স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পেরেছে। তাহলে দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে এখন আমরা কি করতে পারছি, সেই স্বাধীন আমাদের যেসব অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, সেই অধিকারগুলো আমরা কি ফিরে পেয়েছি, সেই অধিকারগুলো ভোগ করতে পেরেছি। পাকিস্তানের শাসন কত থেকে শুরু হয়, 1947 থেকে 1971 সাল। দেখো, 1947 সাল থেকে আমাদের কি হয়, শুরু হয় এবং 71 সাল পর্যন্ত থেকে যায়, এবং 71 সাল আগ পর্যন্ত আমাদের এই স্বাধীনতার বা হচ্ছে কি পাকিস্তানের শাসনের আমরা অধীনে ছিলাম, 1947 থেকে 1971 সাল পর্যন্ত। আর 1947 থেকে 71 সাল আগে বাংলাদেশের এই অঞ্চলটা কি কোন কোন শাসনে, ব্রিটিশদের শাসনের অধীনে ছিল? প্রথমে তুর্কি ছিল, তারপরে কি আফগান ছিল, মোগল ছিল, এবং পরিশেষে ব্রিটিশ শাসনের অধীনেও ছিল বা ব্রিটিশ শাসনের অধীনে আমরা কি ছিলাম। তাহলে দেখো, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা কোন কোন ব্রিটিশদের শাসনের অধীনে, প্রথম হচ্ছে তুর্কি, আফগান, মোগল, তারপরে কি সর্বশেষ ব্রিটিশ শাসনের অধীনেও ছিলাম।
ব্রিটিশ শাসন এর আমল ইংরেজি শিক্ষা প্রবর্তনের ফলে এদেশে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং এক শ্রেণীর নেতৃত্ব গড়ে ওঠে। তাহলে দেখো, ব্রিটিশ শাসনের আমলে শিক্ষা সংস্কার বা ইংরেজি শিক্ষা সংস্কার করে বা প্রবর্তনের ফলে এদেশে কিছু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত লোক বা নেতৃত্বের ফলে একটা হচ্ছে কি সংগঠন গড়ে ওঠে। আর তাদের সেই নেতৃত্বের হচ্ছে কি রাজনৈতিক সংগঠন, সমাজ সংস্কার, চাকরি, ভাষা, সাহিত্যিক, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমাদের কি হয়, প্রসারতা লাভ করে। 1961 সাল থেকে শুরু হওয়ার 1961 সাল থেকে কিন্তু শুরু হওয়ার বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার এই পথ ধরে পর্যায়ক্রমে জনগণ ভোটের অধিকার লাভ করে। এসব নাগরিক অধিকার ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। তাহলে দেখো, আমরা কি আজ স্বাধীন নাগরিক, তাই না? আর 1951 থেকে 56 বা 71 সালের পূর্বে আমরা যে ব্রিটিশ শাসন এর অধীনে ছিলাম 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। যদি আমি প্রশ্নে বলি যে ব্রিটিশ শাসনের ব্যাপ্তিকাল কত সময় ছিল, তাহলে তখন তোমরা কি করবে, 1947 থেকে 1971 সাল বলে দিবে। তারপরে দেখো, আমাদের 1971 সালে স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শতকরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছিল কত ভাগ, শতকরা 56 ভাগ মুসলিম ছিল বা বাঙালি ছিল। তাহলে দেখো, শতকরা 56 ভাগ হওয়া সত্ত্বেও সেখানে কি বাঙালিরা কোনো অধিকার পেত না। তাদের সামাজিক বলো, রাজনৈতিক বলো, অর্থনৈতিক বলো, সংস্কৃতি বলো, সবকিছু অধিকার থেকে কি ছিল, বঞ্চিত ছিল। কিন্তু আমরা কি করতেছি, সেই ধারাবাহিক গুলো আমরা যে আলোচনা বা আমাদের যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল তুর্ক, মোগল, তারপর হচ্ছে আফগান, ব্রিটিশ শাসন, এদের কি করেছি আমরা পরাজিত করে আজ আমরা স্বাধীন নাগরিক হিসাবে গড়ে উঠেছি। আর স্বাধীন নাগরিক হওয়ার সাথে আমরা কি করেছি, সেই সব অধিকারগুলো ফিরে পেয়েছি। 1940 সালে লাহোর প্রস্তাব, দেখো 1940 সালের একটা কি হয়েছিল, লাহোর প্রস্তাব। ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে স্বশাসনের চেতনা জাগ্রত হয়। তাহলে দেখো, আমাদের ব্রিটিশ শাসনের আমলে অবিভক্ত ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি একটি মুসলিম জনগোষ্ঠী স্বজাতি মানে নিজস্ব একটা জাতি চেতনা জাগৃত হয়, যে হিন্দুর পাশাপাশি মুসলিম আমরা একটা জাতি হিসাবে স্বীকৃতি পেয়ে থাকি। সেই প্রেক্ষিতে আমাদের স্বজাতি বা নিজস্ব জাতি হিসাবে একটা চেতনা জাগ্রত হয় প্রত্যেক মুসলমানের মনে। এর প্রেক্ষিতে মুসলিম স্বার্থ প্রতিনিধি হয়ে 1906 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। তাহলে আমাদের মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়, মুসলিমরা যে হিন্দুদের পাশাপাশি একটা স্বজাতি বা নিজস্ব জাতি হিসাবে পরিচিত লাভ করার জন্য একটা চেতনা জাগৃত হয়, তার প্রেক্ষিতে আমাদের মুসলিম লীগ গঠন করা হয় কত সালে বলতো, 1906 সালে। 1906 সালে আমাদের কি হয়, 1906 সালে মুসলিম লীগ গঠন করা হয়। 1906 সালে মুসলিম লীগ গঠন করা হয়। তাহলে দেখো, 1906 সালে মুসলিম লীগ গঠন করা হয়। মুসলিম নেতা ছিলেন, সেই মুসলিম লীগের নেতা ছিল কে বলতো, মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে মুসলিম লীগের নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ তত্ত্ববাদে বা হচ্ছে কি তত্ত্বের ভিত্তিতে ভারতে মুসলমানদের একটি স্বতন্ত্র জাতি হিসাবে ঘোষণা করা হয়। তাহলে আমাদের মুসলিম লীগ গঠন করা হয় 1906 সালে। আর এই মুসলিম লীগের নেতা ছিল কে বলতো, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্বে মুসলিমদের হচ্ছে একটা স্বজাতি হিসাবে জাগৃত বা স্বজাতি হিসাবে ঘোষণা করা হয়, যার ফলে পরবর্তীকালে মুসলমান জনসাধারণদের মধ্যে আলাদা একটা আবাসভূমি চিন্তা জাগ্রত হয়। তার প্রেক্ষিতে আমাদের কি মুসলমানদের মধ্যে একটা নিজস্ব আবাসভূমি মানে থাকার জায়গাটাও তাদের সীমানাটা কি করা হয়, আলাদা ভাগ করা হয়। তারপরে দেখো, এই চিন্তাধারা আলোকে 1940 সালে 23শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিলের অধিবেশন আহ্বান করা হয়। আর এই আমাদের হচ্ছে কি 40 সালে 23শে মার্চ, কত সালে বলতো, 1940 সালে 23শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত একটা কি হয়, মুসলিম লীগ কাউন্সিলের অধিবেশন আহ্বান করা হয়। সেই মুসলিম লীগের আমাদের হচ্ছে বাংলার লাহোর প্রস্তাবের শেরে বাংলা একে ফজলুল হক মুসলমানদের স্বার্থে কি করা হয়, সম্মিলিত একটি প্রস্তাব পেশ করেন। তাহলে আমাদের হচ্ছে কি লাহোর প্রস্তাবের শেরে বাংলা বা হচ্ছে কি বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক মুসলমানদের জন্য একটা কি করা হয়, মুসলমানদের স্বার্থ সম্মিলিত একটি প্রস্তাব পেশ করেন।
জিন্নাহর সভাপতিদের সভায় প্রস্তাবটি গৃহীত হয়। তাহলে আমাদের হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নাহ ছিল কি মুসলিম লীগের নেতা, সেই নেতার হচ্ছে কি সভাপতিত্ব সভায় একটা কি এই প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবে ঐতিহাসিক লাহোর প্রস্তাব বা পাকিস্তানি প্রস্তাব নামে পরিচিত। তাহলে আমাদের হচ্ছে কি লাহোর প্রস্তাব কি প্রস্তাব নামে পরিচিত ছিল? পাকিস্তানি প্রস্তাব হিসাবে পরিচিত ছিল। তাহলে আমাদের লাহোর প্রস্তাব কত সালে গঠন করা হয়? 1940 সালে 23 মার্চ। আর মুসলিম লীগের নেতা কি ছিল বলতো? মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাবের অধিবেশন যে আহ্বান করে, সেই আহ্বানের হচ্ছে কি উপমহাদেশের একটা মুসলমানদের স্বার্থ সম্বলিত একটা প্রস্তাব পেশ করেন, সেই ব্যক্তি কে ছিলেন? বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল দেখো? ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলো পৃথক অঞ্চল বলে গণ্য করা হবে। তাহলে দেখো আমাদের ভৌগোলিক দিক থেকে যে সংলগ্ন এলাকাগুলো আছে সেটা কি করা হবে? পৃথক অঞ্চল হিসাবে গণ্য করা হবে। ওইসব অঞ্চলে ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে, তাহলে আমাদের হচ্ছে ভৌগোলিক যে আলাদা সীমানা করা হবে, সেই সীমানাগুলো কি প্রয়োজন মতে পরিবর্তন করে কি করা হবে? ভারতবর্ষে উত্তর পশ্চিম এবং পূর্ব অঞ্চলে যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠত, সেখানে স্বাধীন রাষ্ট্র সমূহ প্রতিষ্ঠা করা হবে বা করতে হবে। তাহলে দেখো আমাদের কি করা হবে? ভৌগোলিক দিক থেকে যে সকল অঞ্চলে কি ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে আমাদের কি করতে হবে? ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্ব অঞ্চলে যেসব অঞ্চলে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বেশি, সেই অঞ্চলে কি করতে হবে? স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে। ওই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম এবং স্বায়ত্ত শাসিত। তাহলে আমাদের হচ্ছে কি যে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে, ওই সব স্বাধীন রাষ্ট্রের কি করা হবে? স্বাধীন এবং সার্বভৌমত্ব এবং স্বায়ত্ত শাসিত হবে। ভারতে নবগঠিত মুসলমানদের রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায় কি সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ কার্যকর ব্যবস্থা করা হবে। যে কোনো দেশের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনা উক্ত বিষয়গুলো মৌলিক নীতি হিসাবে গ্রহণ করা হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য কি ছিল? ভৌগোলিক দিক থেকে যেসব এলাকা হচ্ছে কি তাদের হচ্ছে কি সংলগ্ন এলাকাগুলো পৃথক অঞ্চল হিসেবে ভাগ করা হবে। আর যেসব অঞ্চলে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, যেসব অঞ্চলে আমাদের কি করা হবে? প্রয়োজন মতে সীমানাটা পরিবর্তন করে উত্তর পশ্চিম এবং পূর্ব অঞ্চলে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ বেশি, সেই সব অঞ্চলে কি করা হবে? কি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে। আর ওই সব স্বাধীন রাষ্ট্রটা কি হবে? একটা স্বাধীন, সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত হতে হবে। তারপরে কি হবে? আর ওই রাজ্যতে হচ্ছে কি ভারত নবগঠিত মুসলমান রাষ্ট্রের সংখ্যালঘু ও সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক এবং অন্যান্য অধিকার স্বার্থ সংরক্ষণে কি করতে হবে? কার্যকর ব্যবস্থা রাখতে হবে। দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনা এবং উক্ত বিষয়গুলো মৌলিক নীতি হিসাবে গ্রহণ করা হবে। লাহোর প্রস্তাবের কথায় পাকিস্তানের কথাটা উল্লেখ ছিল না, কিন্তু আমাদের কি করা হয়েছে? ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি একটা পাকিস্তান প্রস্তাব হিসাবে পরিচিত। কিন্তু এই লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব কথাটা কোথায়ও কি ছিল না, যদি এই প্রস্তাব পাকিস্তানের প্রস্তাব নামে পরিচিত লাভ করে। লাহোর প্রস্তাবে কার্য ভারতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই অঞ্চলে পৃথক দুটি রাষ্ট্র চিন্তা করা হয়। ভৌগোলিক অবস্থানে বিবেচনায় তাই কি করা হয়? বিবেচনায় কথা বলা হয়। 1946 সালে জিন্নাহর নেতৃত্বে দিল্লি মুসলিম লেজিসলেটরস কনভেনশন মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে এক পাকিস্তানি পরিকল্পনা করা হয়। তাহলে কত সালে আমাদের মুসলিম লেজিসলেটরস কনভেনশন মুসলমানদের একাধিক রাষ্ট্রটা পরিকল্পনা বাদ দিয়ে একটি পাকিস্তানি পরিকল্পনা করা হয় বলতো? কত সালে? 1946 সালে। এই অনুযায়ী বা সেই নীতি অনুযায়ী 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। তাহলে আমাদের হচ্ছে কি, যেহেতু কি করা হয়? 1946 সালে দুটি একটা স্বাধীন রাষ্ট্রে ভাগ করা হয়, পাকিস্তানি পরিকল্পনা গ্রহণ করা হয়। আর এর প্রেক্ষিতে আমাদের 1947 সালে 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি কি করা হয়? স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, একটা পূর্ব আর একটা হচ্ছে কি পশ্চিম ভারত। ভারত উপমহাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিম অঞ্চল এবং হচ্ছে কি পূর্ব অঞ্চল নিয়ে সৃষ্টি হয় পাকিস্তানি, বাকি অংশ নিয়ে হয় ভারত ইউনিয়ন। তাহলে আমাদের যে 1947 সালে 14 আগস্ট যে ভারত বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, সেই স্বাধীন রাষ্ট্রের হচ্ছে কি উত্তর পশ্চিম অংশ এবং হচ্ছে কি পূর্ব অঞ্চল আর নিয়ে সৃষ্টি হয় আমাদের পাকিস্তানি ও বাকি অংশ নিয়ে হচ্ছে ভারতের ইউনিয়ন গঠন করা হয়। 1940 সালে লাহোর প্রস্তাব জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব প্রস্তাবটি সৃষ্টির মূল ভিত্তি ছিল। তাহলে আমাদের লাহোর
লাহোর প্রস্তাব ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, যে মুসলিম লীগের নেতা ছিল। মুসলিম লীগ গঠন করা হয় 1906 সালে, আর মুসলিম লীগের নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাবটা করা হয় কত সালে? 1940 সালে 23শে মার্চ। আর এর উদ্যোক্তা ছিল অতি বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। তিনি কি করেন? এই 1940 সালে লাহোর প্রস্তাবটি এক হিসাবে কি করা হয়, কোন প্রস্তাব হিসেবে গ্রহণ করা হয়েছে? পাকিস্তানি প্রস্তাবটা নামে উল্লেখ আছে। কিন্তু এই প্রস্তাবটা কি করা হয়? জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব বা পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি ছিল। তাহলে 1940 সালে লাহোর প্রস্তাবটা ছিল মূল। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব মানে কি, দুইটা জাতি ভাগ করার একটা সিদ্ধান্ত, এর হচ্ছে কি মূল নীতি ছিল। এর উপর ভিত্তি করে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হলে কাঠামোগত চরিত্র মিল ছিল না। তাহলে আমাদের এর উদ্দেশ্য বা এর উপর ভিত্তি করে, যেহেতু ছিল মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের হচ্ছে কি দুটি জাতির হচ্ছে কি মূল ভিত্তি ছিল, তার প্রেক্ষিতে তিনি এর উপর ভিত্তি করে 47 সালে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হলেও এর কাঠামোগত কোনো মিল ছিল না। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্রের দুই অংশ 1000-এর অধিক মাইল ভারতীয় ভূখণ্ড দ্বারা বিভক্ত ছিল। তাহলে দেখো, পূর্ব ও পশ্চিম পাকিস্তান কত অঞ্চল নিয়ে? দুইটা অংশে 1000-এর অধিক মাইল। কটা? দুটা অংশের 1000-এর অধিক মাইল ভারতীয় ভূখণ্ড দ্বারা কি ছিল? বিভক্ত ছিল। ভারতের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, পোশাক পরিচ্ছদ, খাদ্য অভ্যাস ছিল পশ্চিম পাকিস্তানের চেয়ে সম্পূর্ণ আলাদা। যেহেতু দুটি স্বাধীন রাষ্ট্র, তাই না? 47 সালে ভাগ করা হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তাদের মানে ভাষা, সংস্কৃতি বলো, ঐতিহ্য বলো, সবকিছু ছিল সম্পূর্ণ আলাদা। পশ্চিম পাকিস্তান বিশেষ করে পাঞ্জাবিরা মনে করত তাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষের বাইরে থেকে আগত। তাহলে আমাদের হচ্ছে কি করতো? পশ্চিম পাকিস্তানে বিশেষ করে পাঞ্জাবিরা মনে করত তারা কি করত? পূর্বপুরুষেরা ভারতবর্ষের বাইরে থেকে আগত এবং তাদের ধমনীতে রয়েছে অভিজাতের রক্ত। তাহলে তাদের ধমনীতে কি রয়েছে? তাদের একটা অভিজাতের রক্ত হয়েছে। এ ধরনের মানসিকতার কারণে পশ্চিম পাকিস্তানিরা বাঙালি মুসলমানদের নিচু জাতের মানুষ হিসাবে দেখতো। তাহলে দেখো, তাদের এই মতবাদের ভিত্তিতে বা মানসিকতার কারণে কি পশ্চিম পাকিস্তানের বাঙালি মুসলমানদের কি করতো? নিচু জাতের মানুষ হিসাবে মনে করতো বা হিসাবে দেখতো। পাকিস্তানি রাষ্ট্রের শুরু থেকে পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এক ধরনের অভ্যন্তরীণ বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। তাহলে আমাদের পাকিস্তান রাষ্ট্রের শুরুর পূর্বেই পূর্ব বাংলা কি করতো? পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী এক ধরনের অভ্যন্তরীণ বৈষম্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। এই শাসনকালে বাঙালিদের অবস্থা ছিল অনেকটা নিজ দেশের কি পরবাসীর মতো। পূর্ব বাংলা বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ প্রথম বহিঃপ্রকাশ ঘটে। তাহলে দেখো, আমাদের এখানে এই আলোচনার প্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন আসছিল যে ভারতের মুসলমানরা হচ্ছে কি কোন কোন রাষ্ট্রের অধীনে বা কোন কোন ব্রিটিশ শাসনের অধীনে ছিল? সেটা তুর্কি হবে, মোগল, তারপর হচ্ছে কি বলতো, মোগল, তারপর হচ্ছে কি আফগান, এবং সর্বশেষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। সেই ব্রিটিশ শাসনের সময়কাল ছিল ব্যক্তিগত 1947 থেকে 1971 সাল। মুসলিম লীগ গঠন করা হয় কত সালে? 1906 সালে। এবং মুসলিম লীগের নেতা কে ছিল বলতো? মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর প্রস্তাব কত সালে গঠন করা হয়? 1940 সালে 23শে মার্চ। আর এই লাহোর প্রস্তাবের উদ্যোক্তা ছিল কে বলতো? মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে বাংলার যে একটা হচ্ছে কি মুসলিম কাউন্সিল অধিবেশন করা হয়, সেই প্রেক্ষিতে উপমহাদেশের মুসলমানদের একটা স্বজাতি সম্মেলনের অনুষ্ঠান করে। তার উদ্যোক্তা কে ছিল? বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। আর লাহোর প্রস্তাবকে কি প্রস্তাব হিসাবে আখ্যায়িত করা হয়? পাকিস্তানি প্রস্তাব হিসাবে আখ্যায়িত করা হয়। আর এই লাহোর প্রস্তাব কি ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের মূল ভিত্তি। তিনি কত সালে দিল্লির হচ্ছে কি কত সালে জিন্নাহর নেতৃত্বে দিল্লি মুসলিম লেজিসলেটরস কনভেনশন মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে একটি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করা হয় কত সালে বলতো? 1946 সালে। তোমরা এই মানে হচ্ছে কি বাংলাদেশ স্বাধীন সংগ্রামের পটভূমি লাহোর প্রস্তাবটা খুব ভালো করে পড়বে, এখান থেকে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো লিখে রাখবে। তাহলে সবাই ভালো থাকো, আবারও দেখা হবে অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ।